আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। শিগগিরই 200 আসনে প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল। জোট গঠনের চলছে আলোচনা। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনে জয়ী হয়ে এনসিপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা। ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। অগ্নিকাণ্ডের 10 দিন পরও কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ। মিরপুরের শিয়ালবাড়িতে 16 জনের প্রাণ ছড়লেও গ্রেপ্তার হয়নি কেউ, সরেনি অন্য গুদামগুলো। শ্রমিক আছি, আমরা বেতন পাইতেছি না, আমরা প্রায় না খাওয়া থাকার মতো অবস্থা হয়ে গেছে। আমরা যা ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় আমরা ঘুমাইছি, বাচ্চা কাচ্চা লয়ে এমনি চলান যাবে, সংসার চলানি যাইতেছে না। বড় সংস্কারের উদ্যোগ স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3 অধিদপ্তর, পাল্টে যাবে নাম। বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে কাতার, জানালেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা সংকট ইস্যুতে পাশে থাকতে চায় দোহা। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আলোচনা চলছে সবার সাথেই। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে। সামনে আসছে নানা হিসেব নিকেশ। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির এই সিনিয়র নেতা জানান, নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয়, তবে এ মাসের মধ্যে অন্তত 200 জনকে সবুজ সংকেত দেবে বিএনপি। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 10 দিন পরও আতঙ্ক কাটেনি এলাকায়। আগুনের ধোঁয়া মিলিয়ে গেছে, কিন্তু কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছে বাতাসে। এলাকাবাসীর অভিযোগ, এতগুলো মানুষের মৃত্যুর পরও টনক নড়েনি প্রশাসনের। ভয়াবহ ওই ঘটনার জন্য কাউকে গ্রেপ্তার তো দূরের কথা, আশপাশের কেমিক্যালের অন্য গুদামগুলোও সরানো হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। ভয়াবহ আগুনের সূত্রপাত 14 অক্টোবর সকালে এই ভবন থেকেই। উপরে চলছিল গার্মেন্টস কারখানা, নিচতলায় ছিল কেমিক্যালের গুদাম। একের পর এক রাসায়নিক বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বের হতে পারেননি অনেকেই। রূপনগর শিয়ালবাড়ির পুড়ে যাওয়া ভবনটি এখনো আতঙ্ক এলাকাবাসীর কাছে। আগুন নিভেছে, কিন্তু রাসায়নিকের তীব্র ঝাঁঝালো গন্ধ বাড়াচ্ছে নানা আশঙ্কা। ভয়ে চারপাশে যেতে চান না অনেকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবনের ভেতরে এখনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি আছে, যার ঘনত্ব মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আশপাশের অন্য কারখানার শ্রমিকরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে অনেকে কর্মস্থল খোলাসহ বকেয়া বেতন পরিশোধের দাবি করছেন। এখানে সমস্যা হয়েছে, সেখানে বন্ধ রাখা বাদ বাকিগুলো খুলে দেওয়া হোক,
না হলে তো আমরা ওয়ার্কার যারা আছি শ্রমিক আছি আমরা বেতন পাইতেছি না, আমরা প্রায় না খাওয়া থাকার মতো অবস্থা হয়ে গেছে। দোকান বাকি লাগাইছি স্যার, আমরা কেমনে দিই আজকে আমরা তালা মারা ঘর, আমরা যা ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় আমরা ঘুমাইছি বাচ্চা কাচ্চা লয়ে কেমনে চলান যাবে, সংসার চলানি যাইতেছে না স্যার, এর লাগে ক্ষুধার কারণে আমরা আইছি। এরা সিটি কর্পোরেশন লোক যদি আসে বসে করে করবো, না করলে আমরা যেই কটা লোক আছি হ্যাঁ আমাকে কেমিক্যাল লাড়তে লাড়তে আমাকে টপ বসে গেছে, হ্যাঁ আমরা নিজেরা পরিষ্কার করে দেবো। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াতেও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা। সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার। রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায় বাংলাদেশের পাশে। মাহফুজ মিশুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির। আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক। কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সবসময় একটি অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে। এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এ দেশের আমির বাংলাদেশে সফর করেছেন। এবং এই 2 নেতৃবৃন্দের, শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে ওনারা একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা, আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা। গত 5 দশক ধরে মূলত শ্রমবাজার কেন্দ্রিক সম্পর্ক কাতারের সাথে। এর সাথে যুক্ত হয়েছে এলএনজি আমদানি। এছাড়া সারসহ আরও কিছু পণ্য আমদানি করলেও কৌশলগত বা রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে কাতারের উপস্থিতি দৃশ্যমান ছিল না তেমন।